আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা স্ট্রাকচার মেকানিক্সের সবচেয়ে কঠিন অধ্যায়, যেটা সবাই মনে করে, আসলে যেটা কঠিন না, কেননা বেসিক যে জানে না তার কাছে সব কিছু কঠিন লাগে, আর যে বেসিক জানে তার কাছে খুবই ইজি এটা। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে কি করব, এই অধ্যায় যেটা আছে, আমাদের অধ্যায়টার নাম হচ্ছে শিয়ার ফোর্স ও বেন্ডিং মোমেন্ট। এই অধ্যায়ের প্রথমে আমরা বেসিক শিখব, দেন তারপরে আমরা ম্যাথে চলে যাব, এবং বেসিকটা একটু লার্জ হবে। তবে যে কথাটা বললাম, যে বেসিক জানে তার কাছে খুবই সোজা, এবং যে বেসিক জানে না তার কাছে অনেক কঠিন। এবং এই অধ্যায়টা বেসিক সহ করানোর আরেকটা কারণ আছে, কেননা এরপরে তোমরা যখন এই যে বইটা আছে স্ট্রাকচার মেকানিক্সের বড় ভাই যে বইটাকে বলা হয় থিওরি অফ স্ট্রাকচার, এই বইটা যখন তোমরা পড়বা তখন প্রথম অধ্যায়টাই মূলত হবে তোমাদের স্টার্ট এটা দিয়ে, এবং সেখানে তোমাদের আরও অ্যাডভান্স লেভেলের কিছু ম্যাথ দেওয়া থাকবে, যেগুলো করতে গেলে মাস্ট বি তোমাদের বেসিকগুলো জানাই লাগবে। এই কারণে মূলত আমি বেসিক সহ করাবো। ওকে, তাহলে প্রথমে আমরা একটু বেসিকগুলো দেখে নিই। সো বেসিকগুলো কী কী আছে? বিম সম্পর্কে বিভিন্ন আলোচনা, দেন সাপোর্ট, দেন আসলে লোড, দেন আসলে শেয়ার ফোর্স ও বেন্ডিং মোমেন্ট কি, দেন শেয়ার ফোর্সের বৈশিষ্ট্য, বেন্ডিং মোমেন্টের বৈশিষ্ট্য, দেন আমরা যাব ম্যাথে। সো মোটামুটি একটা লং প্রসেস। সো এই যে উপরের যে তিনটা টপিক দেখতেছো, এই তিনটা টপিক কিন্তু আমাদের মোটামুটি একটু বেশি সময় লাগবে, এগুলো একটু বিস্তারিত আলোচনা আছে এগুলো করতে। ওকে, তাহলে প্রথমে আমরা দেখি বিম কি। ওকে, সো বিম আমাদের একটা বহুতল ভবনের বা বহুতল যে আমাদের বিল্ডিংগুলো আছে, এগুলোতে একটা কমন বিষয় হচ্ছে কি বিম, কলাম, এগুলো কি কমন বিষয় না? সো এই যে বিম আছে, এই বিমটা যদি বলে যে কি, তাহলে বিমটা আমরা সিম্পলভাবে বলতে পারি এটা কি একটা আনুভূমিক কাঠামো। আনুভূমিক কি একটা আমার ভাইয়া কাঠামো। এই আনুভূমিক কাঠামো কি করে? এই আনুভূমিক কাঠামো কি করে? আমাদের বিল্ডিংয়ের উপরে যে লোডগুলো থাকে বা বিমের উপর যে লোডগুলো থাকে, সেই লোডগুলো সে অ্যাবসর্ব করবে, এবং অ্যাবসর্ব করে এটা যে সাপোর্টের উপর থাকে, তার মানে বিম আমার কি করে, বিম আবার আমার কি সাপোর্টের উপর থাকে। কিন্তু হতে পারে সেটা একটা দেয়াল, হতে পারে সেটা একটা কলাম, ঠিক আছে, কলাম হতে পারে বা দেয়ালও হতে পারে, আরও অন্যান্য সাপোর্ট হিসেবে ব্যবহার হতে পারে। ঠিক আছে, তাহলে এই যে বিম কি করে, উপর বিল্ডিংয়ের উপরে যে আমার লোডগুলো আছে, এই লোডগুলো সে কি গ্রহণ করে, এবং এই যে আমার সাপোর্ট আছে, এই সাপোর্টের মাধ্যমে একদম আমার ভিত্তিতে বা আমার যে বিল্ডিংয়ের ভিত্তি আছে তাতে পৌঁছায় দেয়। তার মানে আমরা তাহলে বিম কি বলতে পারি? বিম হচ্ছে ভাই আমার একটা আনুভূমিক কাঠামো, যে কি করে বিল্ডিংয়ের উপরের যে লোডগুলো আছে গ্রহণ করে এবং সাপোর্টের মাধ্যমে তা ভিত্তিতে স্থানান্তরিত করে দেয়। ঠিক আছে, তাহলে এই বিম আছে আমার আবার 5 প্রকার বিম আছে। বিম আছে কয় প্রকার? 5 প্রকার। কি কি এগুলো একটু দেখে নিই। হ্যাঁ, বিম আছে আমার 5 প্রকার। যথাক্রমে কি কি? নাম্বার 1 হচ্ছে আমার ভাইয়া সাধারণভাবে স্থাপিত। সাধারণভাবে স্থাপিত। দেন আসলো আমার ক্যান্টিলিভার বিম। তৃতীয়ত হচ্ছে ঝুলন্ত বিম। চতুর্থ হচ্ছে আমার আবদ্ধ বিম। পঞ্চম হচ্ছে অবিচ্ছিন্ন বিম। ঠিক আছে, মোটামুটি এই 5 প্রকার বিম আমার আছে। সো এবং প্রত্যেক প্রকার বিম আমরা একটু চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করব। প্রথমেই আছে আমার কি সাধারণভাবে স্থাপিত বিম। সো সাধারণভাবে স্থাপিত বিমটা যদি দেখি, সাধারণভাবে স্থাপিত বিম। ওকে, তাহলে সাধারণভাবে স্থাপিত বিমটা একটু দেখি। সো এটা হচ্ছে আমার বিমটা। সো বিমটা কী করবে? দুইটা সাপোর্টের ওপর অবস্থান করবে, এবং সাপোর্টগুলোর যেটা আছে সেটা কি হবে? প্রান্তে, একদম প্রান্তে থাকবে। এবং দেখো আমি দুইটা সাপোর্ট দুই প্রকার দিলাম, একটা হচ্ছে মূলত রোলার সাপোর্ট, একটা হচ্ছে হিঞ্জ সাপোর্ট। এবং এই যে সাপোর্টগুলো আছে, সাপোর্টগুলোর আলোচনা আমরা এই যে 2 নাম্বার টপিক অর্থাৎ সাপোর্ট যে বিষয়টা আছে এখানে আলোচনা করব। জাস্ট এখানে আমি সিম্পলভাবে দিয়ে দিলাম। সো এইখানে কী হয়েছে? সাধারণভাবে স্থাপিত বিমের ক্ষেত্রে এই যে দেখো দুইটা সাপোর্টের উপর বিমটা আবার অবস্থান করবে, এবং এই যে প্রান্তদ্বয় কী অবস্থায় আছে দেখো তো? মুক্ত অবস্থায় আছে না? হ্যাঁ ভাই, মুক্ত অবস্থায় থাকবে। তাহলে এটা হচ্ছে আমার সাধারণভাবে স্থাপিত বিম। দেন এরপরে যদি আমি দেখি আমার ক্যান্টিলিভার বিমটা। সো ক্যান্টিলিভার বিমটা কি করে? আমার এই যে বিম, এই বিমটা কি করবে? একটা দেয়ালের সাথে বা একদম
কোনো একটা জায়গায় আমার ফিক্স অর্থাৎ আবদ্ধ থাকবে এবং অপর প্রান্তে কি হবে আমার লোড প্রযুক্ত হবে, একদম মুক্তভাবে লোড প্রযুক্ত হবে। যখন এরকম বিমটা হবে তখন হবে সেটা আমার ক্যান্টিলিভার বিম। অর্থাৎ ক্যান্টিলিভার বিম যদি হয় তাহলে এক প্রান্ত আমার আবদ্ধ থাকবে এবং অপর প্রান্তে কি মুক্তভাবে বল গ্রহণ করবে। ঠিক আছে, দেন এরপরে আমাদের 3 নাম্বার আছে কি ঝুলন্ত বিম। ঝুলন্ত বিমটা যদি বুঝতে চাই তাহলে একদম সেটা আমার সাধারণভাবে স্থাপিত বিমই, জাস্ট ওখানে একটু ব্যাপারটা কি এখানে ব্যাপারটা হচ্ছে যে আমার এই যে সাপোর্টগুলো একটু ভিতরের দিকে আছে। ওকে, তার মানে মুক্ত প্রান্তগুলো দেখো অনেক বেশি, অর্থাৎ অনেক বেশি করে বা এক্সট্রা করে দেয়া আছে মুক্ত প্রান্তগুলো। তার মানে এটা হচ্ছে আমার কি ঝুলন্ত বিম। এটাও কি এক প্রকার সাধারণভাবে স্থাপিত বিমের মতোই। এরপর আছে কি আমার 4 নাম্বার হচ্ছে কি আবদ্ধ বিম। আবদ্ধ বিমটা কি মানে আবদ্ধ, তার মানে এটা যদি আমার বিম হয় এর দুই প্রান্তটাই কি হবে আবদ্ধ বা ফিক্স থাকবে। ঠিক আছে, দেন এরপর যদি আমরা পরের বিমটা দেখি, ওকে মানে 5 নাম্বার বিমটা যদি দেখি, 5 নাম্বার বিমটা কি বলছে আমার অবিচ্ছিন্ন বিম। আচ্ছা এটা আমরা এখানে লিখি অবিচ্ছিন্ন বিম না, তাহলে এইটা হচ্ছে আমার একটা বিম। এটাকে যদি অবিচ্ছিন্ন বিম তৈরি করি তাহলে কি হবে এখানে আমরা দুইটা অধিক আমরা কি দিব সাপোর্ট দিব। 2 বা তার অধিক সাপোর্ট দ্বারা যখন আমরা কোনো একটা বিমকে কি স্থাপন করব তখন ওই বিমটা হবে আমার অবিচ্ছিন্ন বিম। ওকে, এখন আমরা এই যে 5 প্রকার বিম দেখলাম, এই 5 প্রকার বিমের আবার আরও 2টা ভাগ আছে। ওকে, তার মানে এই 5 প্রকার বিমকে আমরা আরও 2টা ভাগে ভাগ করতে পারি, অর্থাৎ বিমের আরও 2টা প্রকার ভেদ। একটা হচ্ছে আমার স্ট্যাটিক্যালি ডিটারমিনেন্ট, কি আছে স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিম, এবং দ্বিতীয়ত হচ্ছে আমার স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট বিম। ঠিক আছে, একটা হচ্ছে স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিম এবং আরেকটা হচ্ছে আমার স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট বিম। সো স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিমগুলো কী কী? সো আমরা যে বিমগুলো দেখছিলাম তার মাঝে আমার একটা হচ্ছে সাধারণভাবে, দেন তারপরে আছে আমার ক্যান্টিলিভার, দেন আর একটা হচ্ছে ঝুলন্ত। এই যে 3টা বিম আছে এই 3টা বিম হচ্ছে মূলত আমার স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিমের অন্তর্ভুক্ত। এবং আর যে আমাদের 2টা প্রকার ছিল 4 নাম্বার এবং 5 নাম্বারে, একটা ছিল কি আমার আবদ্ধ এবং আরেকটা ছিল অবিচ্ছিন্ন। এই 2টা বিম হচ্ছে মূলত আমার স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট বিমের অন্তর্ভুক্ত। এখন স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিমটা কি? সো স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিমটা হচ্ছে কি আমার যে সকল বিম আমার যে সাম্য অবস্থার যে 3টা সূত্র আছে, কি সাম্য অবস্থার 3টা সূত্র, এই 3টা সূত্র মেনে চলবে তারাই কি আমার স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিম। আর যে সকল বিমগুলো আমার সাম্য অবস্থার যে সূত্রগুলো এই সূত্রগুলো মেনে চলবে না তাদেরকে আমরা স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট বিম বলতে পারি। ওকে, তার মানে আমার স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিমগুলো কি যেসব বিম সাম্য অবস্থার শর্তগুলো মেনে চলে তাকে আমরা কি বলতে পারি স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিম। এবং সাম্যাবস্থার শর্তগুলো কি ভার্টিক্যাল ফোর্সের যোগফল 0, দেন আমার কি হরিজন্টাল ফোর্সের যোগফল 0 এবং মোমেন্টের যোগফল 0। ঠিক আছে, তাহলে মোটামুটি এই 3টা হচ্ছে আমার কি সাম্যাবস্থার সূত্র, এবং এই সাম্যাবস্থার সূত্র এই স্ট্যাটিক্যালি ডিটারমিনেট যে বিমগুলো আছে এইগুলো মেনে চলে, এই কারণে এটাকে স্ট্যাটিক্যালি ডিটারমিনেট। আর এটা কি আমার মানে না, এর জন্য এটাকে বলা হয় স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট বিম। এই যে বিষয়গুলো এগুলো কিন্তু আমি প্রত্যেকটা ক্লাসে মোটামুটি আলোচনা করছি, আর আমার ক্লাসগুলো কিন্তু অলরেডি ইউটিউবে একদম সবগুলো অধ্যায়ের যেগুলো আমি করাইছি তোমাদের 3য়, 4র্থ, 5ম সবগুলো অধ্যায় অলরেডি দেয়া আছে, তোমরা সেখানে ক্লাসগুলো করতে পারো আবার। ওকে, তারপরে এই ক্লাসগুলো করবা। ওকে, তাহলে এই যে বিষয়টা স্ট্যাটিক্যালি ডিটারমিনেট এবং স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট বিমের যে ব্যাপারটা এটা আশা করি বুঝতে পারছো। এখন আমরা আমাদের পরবর্তী যে টপিকটা অর্থাৎ সাপোর্ট নিয়ে আলোচনা করব। ওকে, সাপোর্টটা কি?
সাপোর্টটা হচ্ছে এমন একটা কাঠামো যা আমার কি বিমকে নিচ থেকে ধরে রাখে, কি করে বিমটাকে নিচ থেকে ধরে রাখে। তাহলে সাপোর্ট হিসাবে কি কি ব্যবহার হইতে পারে? সাপোর্ট হিসেবে ব্যবহার হইতে পারে তোমার কলাম অথবা বিম, সরি বিমকেই তো সাপোর্ট দিবে, কলাম, তারপরে কি পিলার অথবা কি দেয়াল, এগুলো কি আমার সাপোর্ট হিসেবে ব্যবহার হইতে পারে। ঠিক আছে, তাহলে সাপোর্ট কয় ধরনের আছে? এখন আমার সাপোর্ট আছে মূলত 3 ধরনের। নাম্বার 1 হচ্ছে আমার রোলার সাপোর্ট, দেন হিঞ্জ সাপোর্ট এবং আরেকটা হচ্ছে আমার আবদ্ধ সাপোর্ট। তাহলে রোলার সাপোর্টটা কীরকম হয়? রোলার সাপোর্টটা হচ্ছে মূলত এই যে এরকম, এখানে আমরা রোল করার জন্য মার্বেল আকৃতির কয়েকটা জিনিস মনে করে দিলাম, দেন নিচে আরেকটা দাগ দিয়ে এরকম দিয়ে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমার কি রোলার সাপোর্ট, রোলার। দেন এরপর কি আছে আমার হিঞ্জ সাপোর্টটা কীরকম? এটা সিম্পল, আরও এখানে কোনো আর রোলার নাই, একদম সরাসরি এরকম, এটা হচ্ছে আমার হিঞ্জ সাপোর্ট। দেন আসলো কি ফিক্সড, অর্থাৎ আবদ্ধ সাপোর্টটা কীরকম? এই যে আমার এটা বিম মনে করো, হ্যাঁ, বিমটাকে এই যে ফিক্স করে দেয়া, তার মানে এটা হচ্ছে আবদ্ধ সাপোর্ট। এগুলো কীভাবে আমার লোডটা বহন করে? এরপর বিমগুলো আমার এইভাবে থাকে, এরপর বিমগুলো এইভাবে, আর এইখানে আবদ্ধ সাপোর্টের ক্ষেত্রে বিমটা থাকে আমার এইভাবে, এটা হচ্ছে আবদ্ধ সাপোর্ট। ঠিক আছে, এরপর আমরা লোড কত প্রকার আছে এগুলো একটু দেখব। লোডটা কি? আমার সিম্পলভাবে বিমের উপর যে ভরগুলো আপতিত হয় সেগুলো কি হচ্ছে আমার লোড। এটা হতে পারে তোমার বিল্ডিংয়ের উপর যে ছাদ আছে, তারপরে দেয়ালগুলো আছে, বা বিল্ডিংয়ের উপরে আমরা যে আসবাবপত্রগুলো রাখি সবগুলোর যে ভরগুলো, সেই ভরগুলো আমার কোথায় আপতিত হয়? বিমের উপর। এবং বিমের উপর যখন আপতিত হয় এগুলোই হচ্ছে কি আমার লোড। ঠিক আছে, এখন লোড আছে আমার কয়েক ধরনের আছে। সো লোড মোটামুটি কয়েক ধরনের আছে, তার মাঝে আমরা পড়বো মূলত 3 ধরনের লোড পড়বো। আবার এই 3 ধরনের লোডের মাঝে আবার 2 ধরনের লোড আমার 99% ম্যাথে লাগবে এবং 1 ধরনের লোড আমার দরকারই পড়বে না। ঠিক আছে, তাহলে 1 নম্বর হচ্ছে কি আমার কেন্দ্রীভূত বা পয়েন্ট লোড, এবং দ্বিতীয়ত হচ্ছে কি সমভাবে বিস্তৃত লোড, এবং তৃতীয়ত হচ্ছে কি আমার অসমভাবে বিস্তৃত লোড। তাহলে এখন আমরা এই কেন্দ্রীভূত লোড অর্থাৎ পয়েন্ট লোড যেটা আছে এই পয়েন্ট লোডটা নিয়ে একটু আলোচনা করি। ঠিক আছে, কেন্দ্রীভূত বা পয়েন্ট লোড, ওকে। এবং এই যে আমি আলোচনাগুলো করব, এখানে একদম ম্যাথে কীভাবে অ্যাপ্লাই করবা ঠিক সেভাবে আমি আলোচনা করব। ঠিক আছে, তাহলে আমি জাস্ট যে চিত্রটা অঙ্কন করে দিব এরকম না, এবং ম্যাথে আমরা কীভাবে অ্যাপ্লাই করব সেটাও আমি এখানে দেখাই দিব। ঠিক আছে, তাহলে আমরা কেন্দ্রীভূত বা পয়েন্ট লোড, তাহলে কার উপর নির্ভর আমরা দিব এই পয়েন্ট লোডটা? একটা বিমের উপর। তাহলে বিম আগে অঙ্কন করে নিলাম, তাহলে এরপর আমি পয়েন্ট লোডটা কী করতে পারি? জাস্ট একটা বিন্দুতে পয়েন্ট করে আমি লোডটা দিলাম, তাহলে মনে করো পি লোড দিলাম, তাহলে জাস্ট একটা বিন্দুতেই কিন্তু আমি এই লোডটা দিলাম, এটা হচ্ছে তাহলে পয়েন্ট লোড। এবং পয়েন্ট লোড যখন আসবে তখন আমরা দুইটা জিনিস নির্ণয় করব, তারপরে সমভাবে বিস্তৃত যখন তখনও দুইটা জিনিস নির্ণয় করব, ঠিক সেম। কী সেটা হচ্ছে মোট লোড কত, এখানে আমার মোট কত লোড প্রয়োগ করা হয়েছে? দেখো ভাইয়া, একটা বিন্দুতেই একটাই লোড প্রয়োগ করা হয়েছে, তাহলে মোট লোড হচ্ছে আমার পি। দেন এরপরে আমরা আর কি নির্ণয় করব? আরেকটা জিনিস নির্ণয় করব, সেটা হচ্ছে আমার মোমেন্ট। তাহলে এখানে আমার মোমেন্ট কি? সো আমরা বিমটাকে যদি এ বি বিম ধরি, তাহলে আমরা এ এর সাপেক্ষে মনে করো মোমেন্ট নির্ণয় করব। তার মানে কি মোমেন্ট অফ এ ইকুয়াল কত হবে? মোমেন্টের সূত্র জানি, মোমেন্ট ইকুয়াল বল গুণন লম্ব দূরত্ব, রাইট? তাহলে এখানে আমার কতটুকু বল প্রয়োগ করা হয়েছে? পি বল। দূরত্ব এই বিন্দু থেকে, মোমেন্ট বিন্দু থেকে এই বলের ক্রিয়া পর্যন্ত বা ক্রিয়ারেখা পর্যন্ত যে দূরত্ব সেটা যদি ডি হয়, তাহলে আমার মোমেন্ট কত? বল গুণন লম্ব দূরত্ব। ঠিক আছে, অর্থাৎ পি ডি। এটা গেল আমাদের কি পয়েন্ট লোড বা কেন্দ্রীভূত লোডের ক্ষেত্রে। এরপর আছে আমাদের কি সমভাবে বিস্তৃত লোড। তো সমভাবে বিস্তৃত লোডটা আমরা একটু দেখি। তাহলে সমভাবে বিস্তৃত লোড, ঠিক আছে। এখন আমাদের কি আসছে? সমভাবে বিস্তৃত লোড। তাহলে সমভাবে বিস্তৃত লোডটা আবার কীরকম? আমার
যেহেতু বিমের ওপরই, তাহলে আগে বিমটা অঙ্কন করে ফেলি। বিম অঙ্কন করলাম। তো সমভাবে বিস্তৃত লোডটা আমার হচ্ছে এইভাবে প্রকাশ করা হয়, এবং এটা যদি এ বি বিম হয়, এখানে মনে করো আমার ডাব্লিউ কেজি দেওয়া আছে পার মিটার, অর্থাৎ এই কথাটা দ্বারা বোঝায় কি আমার 1 মিটারে ডাব্লিউ কেজি বল প্রয়োগ করা হয়েছে। সো এটা যদি আমার এল মিটার দৈর্ঘ্য হয়, 1 মিটারে আমার কত কেজি? ডাব্লিউ কেজি, অর্থাৎ এখানে প্রত্যেক মিটার মনে করো এতটুকু আমার 1 মিটার, তাহলে এই 1 মিটারে আমার ডাব্লিউ কেজি প্রয়োগ করা হয়েছে। তাহলে এখন যদি আমি টোটাল কত লোড প্রয়োগ করা হয়েছে সেটা যদি আমি জাস্ট ডাব্লিউ বলি, তাহলে কি আমার হবে? হবে না ভাইয়া, কারণ ডাব্লিউটা হচ্ছে আমার 1 মিটারে, বাট এখানে আছে কত মিটার? এল মিটার। তাহলে আমি এখানে দুইটা জিনিস এখানেও বের করব, একটা হচ্ছে মোট বল কত বা মোট লোড কত, এবং আরেকটা হচ্ছে কি মোমেন্ট কত। ঠিক আছে, তাহলে আমরা এইখানে যে কথাটা পাইলাম যে আমার 1 মিটারে লোড কতটুকু? ডাব্লিউ কেজি। তাহলে আমার কত মিটারে কাজ করতেছে এই বলটা? এল মিটারে। তাহলে এল মিটারে লোড কতটুকু? ডাব্লিউ ইন্টু এল কেজি। তাহলে এটা হচ্ছে আমার মোট লোড। তার মানে মোট লোড আমার কত? ডাব্লিউ এল। অর্থাৎ আমরা কিভাবে সহজভাবে করব সেটা হচ্ছে কি আমার যতটুকু দূরত্ব আছে, এই এতটুকু দূরত্বে কত বলটা প্রয়োগ করতেছে? ডাব্লিউ কেজি বল প্রতি মিটারে। তাহলে এখানে যে বলটা থাকবে এই বলের সাথে এই টোটাল দূরত্বটা গুণ দিলে মূলত আমরা মোট বল পেয়ে যাব। এরপর আছে আমার মোমেন্টটা কি? মোমেন্ট মানে কি? বল গুণ লম্ব দূরত্ব। এখানে বল কতটুকু? ডাব্লিউ এল। তাহলে হচ্ছে আমার বল, এবং দূরত্ব কতটুকু? দূরত্বটা আমরা আগে যেরকম করছিলাম যে ক্রিয়ারেখা যেখানে ছিল বা যেখানে আমার লোডটা প্রয়োগ করা হয়েছে তার বিন্দু পর্যন্ত গেছিলাম, এখান থেকে এই পর্যন্ত গেছিলাম। বাট এখানে আমরা এইখান থেকে কোথায় যাব? এখানে আমাদের তো সব জায়গায় কি সমভাবে বলটা কাজ করতেছে। তাহলে এখন আমরা কি করব? জাস্ট এই যে দূরত্ব আছে এই দূরত্বের অর্ধেক দূরত্বে আমরা যাব। তাহলে এটা যদি এল মিটার হয় তাহলে অর্ধেক দূরত্ব মানে কি? এল বাই 2 মিটারে যাব। তার মানে আমার মোমেন্টটা কাজ করবে ঠিক মাঝামাঝি বিন্দুতে। তাহলে বল পাইলাম লম্ব দূরত্ব কত? এল বাই 2। তাহলে এখানে যদি আমি বলি মোমেন্ট কত? মোমেন্ট হচ্ছে আমার ডাব্লিউ এল স্কোয়ার বাই 2। ঠিক আছে, এটা হচ্ছে আমার এখানকার মোমেন্ট। ঠিক সেমভাবে আমরা আরও অনেকগুলো ম্যাথ তোমাদের আসতে পারে এইভাবে। ম্যাক্সিমাম তোমাদের ম্যাথটা আসবে মূলত এই যে সমভাবে বিস্তৃত লোড দিয়ে। এরপর আছে আমাদের কি? অসমভাবে বিস্তৃত লোড। এটা আবার কীরকম? এই যে ঠিক সেমভাবে দেখানো হয়েছে, বাট এখানে ব্যাপারটা হচ্ছে কি এটা যদি এবি হয় তাহলে এখানে আমার মাঝে একটা ভাগ দেওয়া আছে, তার মাঝে ডিভাইড করা আছে। এই অংশে কী করা হয়েছে? ডাব্লিউ কেজি পার মিটার। এই অংশে প্রতি কেজিতে কি? ডাব্লিউ, তার প্রতি মিটার ডাব্লিউ কেজি। বাট এই অংশে কি আছে? পি কেজি পার মিটার। তার মানে এই অংশ এবং এই অংশে আলাদা আলাদা লোড প্রয়োগ করা হয়েছে। ঠিক আছে, এইটার আবার বিস্তারিত আমাদের জানার দরকার নেই, কেননা ম্যাক্সিমাম অর্থাৎ 99% ম্যাথ আমাদের আসবে এই কেন্দ্রীভূত এবং সমভাবে বিস্তৃত লোড দিয়ে। ওকে, তাহলে এরপরে আমরা পরবর্তী যে টপিকটা অর্থাৎ শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট, যেহেতু অধ্যায়ের নাম, তাহলে শিয়ার ফোর্স কি, বেন্ডিং মোমেন্ট কি, এটাও আমরা একটু জেনে নিব। ওকে, শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট। তো শিয়ার ফোর্সটা কি, দেন তারপর আমরা দেখব বেন্ডিং মোমেন্ট। সো শিয়ার ফোর্সটা বুঝতে পারলে বেন্ডিং মোমেন্টটা আমাদের জন্য ইজি হয়ে যাবে। এখানে দেখো শিয়ার ফোর্স বলছে, তার মানে ফোর্স, তার মানে বলের হিসাব, দেন বলা হয়েছে বেন্ডিং মোমেন্ট, তার মানে এটা হবে আমার মোমেন্টের হিসাব। তাহলে শিয়ার ফোর্স যখন আসছে তখন আমরা একটু দেখো, আমরা যদি বিম দেখি তো বিমের উপর যে আমার লোডগুলো আপতিত হয় সেই লোডগুলো কীভাবে আপতিত হয় ভাইয়া? লম্বভাবে, তাই না? লম্বালম্বিভাবে কিন্তু আপতিত হয়, এভাবে অথবা এইভাবে আপতিত হয় কিন্তু। ঠিক আছে, এবং বলগুলো কাজ করে কীভাবে? লম্বালম্বিভাবে। তার মানে বিমে কিন্তু আমাদের কোনো আনুভূমিক লোডের কাজ নেই। তার মানে আনুভূমিক লোড যদি থাকেও তাহলে সেটা বিমের ওপর কোনো প্রভাব ফেলে না। তার মানে বিমের ক্ষেত্রে আমাদের কি মেইন যে কাজ করে সেটা হচ্ছে আমাদের কি? উলম্বিক বল। তাহলে আমরা সংজ্ঞাটা লিখব কি, যে বিমের যে কোনো সেকশনের ডানে এবং বামে ক্রিয়াশীল এই যে উলম্বিক বলগুলো আছে, সেকশনের ডানে বা বামে ক্রিয়াশীল উলম্বিক বলগুলো যে আছে এই উলম্বিক বলগুলোর যোগফলকে, উলম্বিক বলগুলোর কি আমার যোগফলকে
মূলত শিয়ার ফোর্স বলা হয়ে থাকে। এবং বেন্ডিং মোমেন্টের সংজ্ঞাটা মূলত ঠিক এরকমই, জাস্ট একটু ডিফারেন্স। কোথায় আমি একটু লিখে দেই, আমার কি বেন্ডিং মোমেন্ট, তাই না? বেন্ডিং মোমেন্ট, বেন্ডিং মোমেন্টটা কীরকম আমরা সবগুলো সেম লিখি, যে বিমের যে কোনো সেকশনের ডানে বা বামে ক্রিয়াশীল যে উলম্বিক বলগুলো আছে, উলম্বিক বলগুলোর আগে কি ছিল, উলম্বিক বলগুলোর যোগফলকে আমরা কি বলছিলাম, শেয়ার ফোর্স। তার মানে বলগুলোকে যোগ করলে আমরা কি পাইছিলাম, বল পাইছিলাম। বাট এটা কার হিসাব বলো তো, মোমেন্টের হিসাব। তার মানে জাস্ট এখানে বলগুলোর হিসাব করলে হবে না, বলগুলোর যে মোমেন্ট আছে সেগুলো যোগ করতে হবে। তাহলে কি বলগুলোর মোমেন্টের যোগফলকে বেন্ডিং মোমেন্ট বলা হয়ে থাকে। ক্লিয়ার?